নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আপনাদের সঙ্গে রয়েছে নিউজ নাও নিয়ে আমি জয়শ্রী। এই অনুষ্ঠানটি নিবেদন করছে বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট, বেঙ্গল গ্রুপ, উই মিট ইউর কেরিয়ার, লাভ লেজার হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালন, কমপ্লিটলি ট্রিটমেন্ট উইথ সালন ফর লেডিজ, গড়িয়াহাট ডোভেলেন, Orient Best Solutions Private Limited, Best are smart, we are smarter, Amelia, the taste you love, Calcutta Leather Complex Tanners Associations, we care for the environment. আসছে বিস্তারিত খবরে। মঙ্গলবার জয়পুরের জওহরলাল নেহেরু মার্গে একটি মিডিয়া সংস্থার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে মিডিয়া দ্বারা সরকারের সমালোচনা করা স্বাভাবিক। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারতের উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের গণমাধ্যমকেও গ্লোবাল হওয়া দরকার। महामारी के इस दौर में कोरोना के खिलाफ जागरूकता अभियान में भी भारतीय मीडिया ने जनता की अभूतपूर्व सेवा की है। सरकार के कार्यों की विवेचना, सरकार की योजनाओं में जमीनी स्तर पर जो कमियां हैं उसे बताना, उसकी आलोचना करना, ये भी हमारा मीडिया बखूबी करता रहा है। हाँ, कई बार ऐसे मौके भी आते हैं जब मीडिया की आलोचना भी होती है। सोशल मीडिया के दौर में तो ये और भी ज्यादा स्वाभाविक हो गया है, लेकिन आलोचना से सीखना भी हम सबके लिए उतना ही स्वाभाविक है और आवश्यक भी है। और इसलिए ही आज हमारा लोकतंत्र इतना सशक्त हुआ है, मजबूत हुआ है। साथियों, जिस तरह आज हम अपनी विरासत, अपने विज्ञान, अपनी संस्कृति, अपने सामर्थ्य को लेकर आगे बढ़ रहे हैं, उसे स्वीकार कर रहे हैं, हमें अपने इस आत्मविश्वास को आगे बढ़ाना है। आज जब हम आत्मनिर्भर भारत की बात कर रहे हैं, आज जब लोकल के लिए वोकल होने की बात कर रहे हैं, मुझे खुशी है कि हमारा मीडिया इस संकल्प को एक बड़े अभियान की शक्ल दे रहा है। साथियों, हमें अपने इस विजन को और व्यापक करने की जरूरत है। भारत के लोकल प्रोडक्ट्स तो ग्लोबल हो ही रहे हैं, लेकिन भारत की आवाज भी अब ज्यादा ग्लोबल हो रही है। दुनिया भारत को अब और ज्यादा ध्यान से सुनती है। आज लगभग हर अंतर्राष्ट्रीय मंच पर भारत की बहुत मजबूत उपस्थिति है। ऐसे में भारतीय मीडिया को भी ग्लोबल होने की जरूरत है। हमारे अखबारों की, मैगजीन्स की ग्लोबल रेपुटेशन बने। डिजिटल युग में डिजिटली हम पूरी दुनिया में पहुंचे। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে গোটা রাজ্যে আজ অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দক্ষিণ কলকাতার চেতলা এলাকায় বাংলার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করলেন কলকাতা পৌর সংস্থার পৌর সমন্বয়ক ফেরহাদ হাকিম। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আজ অবস্থান বিক্ষোভ তৃণমূলের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দক্ষিণ কলকাতার চেতলা এলাকায় বাংলার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করলেন কলকাতা পৌরসভার পৌর সমন্বয়ক ফেরহাদ হাকিম। স্টেটের বঞ্চনা, আমাদের যেটা যৌথ লিস্ট ছিল সেটা শিক্ষা, ল অ্যান্ড অর্ডারে হাত বাড়ানো এবং যেখানে দরকার হয়েছে সেখানে স্টেটকে কীভাবে অবদস্থ বেকারত্ব দিনকে দিন বাড়ছে এবং বিভিন্ন ইস্যুতে বাংলায় বঞ্চনা হচ্ছে। বিষ্ণুপুরে বিজেপি মহিলা মোর্চার গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন। এদিন তিনি জানিয়েছেন 9 বছর ধরে রাজ্যের মানুষ বিচার পায়নি। পাশাপাশি 2021-এ বিজেপি সরকার ক্ষমতায় আসবে, তাই তৃণমূল কংগ্রেস গুন্ডামি শুরু করেছে। আগামী বিধানসভা নির্বাচনে বিচার করবে বাংলার মানুষ। উপরন্তু আপনি এখন যখন বুঝে গেছেন যে 2021-এ আপনি আর সরকার করতে পারবেন না, কারণ কি আপনি আপনার হোমওয়ার্ক করেননি, আপনি এবং আপনার টিম বাংলার মানুষের জন্য কিচ্ছু করেননি, যে কারণে বাংলার মানুষ আজকে ডিসাইড করে নিয়েছে যে আপনি আর সরকার গড়বেন না। সেই জন্য আপনি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছেন।
আপনি কত আমাদের অ্যাটাক করবেন, কত আমাদের জেলে ভরবেন, কত গুলি করবেন? কোটি কোটি মানুষ বিজেপি করছেন, কোটি কোটি মানুষ, কতজনকে আপনি জেলে ভরবেন? আর যত আপনি আমাদের উপর অত্যাচার করবেন, যতই সরকার আমাদের উপর অত্যাচার করবে, আমরা তত দ্রুত 2021-এর ওই সিংহাসনের দিকে এগিয়ে যাব। আপনারা আমাদের থামাতে পারবেন না। তাই আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলবো, আপনি আমাদের উপর অত্যাচার করে যান, চালিয়ে যান। আর হাতে 6টা মাস, 9 বছর অত্যাচার সহ্য করেছি, আর 6টা মাস সহ্য করতে পারবো না। কিন্তু 6 মাসের পরে আমিও দেখবো আপনার এই পুলিশ, আপনার এই ডাক্তারবাবুরা, আর আপনার এই গুন্ডা বাহিনী, তারা কোথায় যায়। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা। ব্রাউন সুগার সহ 2 পাচারকারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার সকালে গোপন সূত্রের খবর পেয়েই ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় মধুঘাট এলাকায়। সেখানে দুজনকে আটক করে তল্লাশি চালালে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 305 গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। মঙ্গলবার ধৃতদের জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম বাবর শেখ ও রুবেল শেখ। মঙ্গলবার ধৃতদের 4 দিনের হেফাজতে মালদা জেলার আদালতে আবেদন জানায় পুলিশ। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা। ওখানে ওরা কন্টিনিউ নাইটে স্টে করে ভোরের দিকে ওরা ওখানে দুজন ব্যক্তিকে দেখতে পায় এবং তারা ওখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে। এবং তাদের একজনের নাম হচ্ছে বাবর শেখ আর আরেকজনের নাম হচ্ছে আপনার রুবেল শেখ এলাইজ লিটন। তখন সার্চ করে এবং সার্চ করে ওদের কাছ থেকে 305 গ্রাম ব্রাউন সুগার আমরা রিকভারি করি এবং ওদের দুজনকে অ্যারেস্ট করা হয়। ওদের এগেনস্টে বেসিক্যালি থানাতে কেস হয়, ওদেরকে আমরা আজকে কোর্টে। সরকারি বাসের ধাক্কায় ডালহৌসি মোড়ে এক ব্যক্তির গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার প্রত্যক্ষদর্শী জানিয়েছেন সরকারি বাসটির গতি বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ডালহৌসি মোড়ে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা। পশ্চিমবঙ্গের প্রতি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ধিক্কার মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রায়গঞ্জ শহরে বিক্ষোভ মিছিল একেবারে শহর পরিক্রমা করে বিবেকানন্দ মোড়ে সমাবেশ হয়। এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রিয়তোষ মুখার্জি, রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস সহ শীর্ষ নেতৃত্বরা। রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রিয়তোষ মুখার্জি বলেন, 100 দিনের কাজ, আমফানে ক্ষতিপূরণ, জিএসটি ক্ষতিপূরণের টাকা দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে বাংলাকে। এমনকি করোনা অতিমারি মোকাবিলাও কেন্দ্র বরাদ্দ টাকা দিচ্ছে না। এরই প্রতিবাদে সারা বাংলা জুড়ে আজ প্রতিবাদ বিক্ষোভ। আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যেভাবে পশ্চিমবাংলায় সরকারের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ আমরা এখানে করছি। আমাদের এই বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল স্টেট গ্যারেজ থেকে আর শেষ করছি আমরা পতাকা মোড়। সময় এখন একটা বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। নমস্কার, 24 আওয়ার্স টিভি সবার পাশে সব সময়। আমরা আপনাদের পাশে সব সময় ছিলাম, আছি এবং থাকবো। আমরা অনবদ্য মানুষের জন্য কাজ করি। তাই তো আজকে আপনার কাছে আমি আপনার এরিয়ায় যে কোনো রকম সমস্যা আমাদেরকে জানান। আপনার এরিয়ায় আপনার প্রমোটার বাড়ি দেওয়ার নামে আপনার সাথে ছলনা করছে, আপনার এরিয়ায় রাস্তাঘাটের অবস্থা বেহাল, আপনি সঠিকভাবে জল পাচ্ছেন না, আপনি আপনার কাউন্সিলরকে জানিয়েও কোনো ফল পাচ্ছেন না, বা আপনার এরিয়াতে আপনি সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না, যে কোনো সমস্যা আপনি জানাতে পারেন আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমরা অবশ্যই আপনার কথা তুলে ধরবো প্রশাসনের কাছে। 24 আওয়ার্স টিভি সবার পাশে সব সময়। বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট সর্বদাই মানুষের পাশে। লকডাউনের শুরু থেকে আজ পর্যন্ত দুস্থ মানুষের পাশে বেঙ্গল হেল্পিং হ্যান্ডের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। কখনো কমিউনিটি কিচেন, কখনো চাল ডাল দিয়ে সাহায্য করা, কখনো শুকনো খাবার, কখনো রান্না করা খাবার, কখনো পোশাক আশাক, কখনো বা বইপত্র। যখন মানুষের প্রয়োজন হয়েছে পাশে দাঁড়িয়েছেন বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের ফাউন্ডার শেখ জুলফিকার আলী।
বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট সবসময় মানুষের জন্য কাজ করে চলেছে, প্রত্যেকটা মুহূর্তে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে। তাই দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের হাত শক্ত করতে, তাদের সাহায্য করতে আপনিও এগিয়ে আসতে পারেন। আপনার সামান্য অর্থই একটু একটু করে আমরা তুলে দেব তাদের হাতে। আপনি আপনার সাহায্য পাঠাতে পারেন HDFC ব্যাংক লিমিটেড, 45 লেনিন সরণি, কলকাতা 7,13,, অ্যাকাউন্ট নম্বর 502003090718 RTGS নিফট IFSC কোড হল HDFC 0002788। যোগাযোগের নম্বর 8443804431 অথবা 9123866617। বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট সর্বদাই মানুষের পাশে। দুস্থ মানুষের পাশে বেঙ্গল হেল্পিং হ্যান্ডের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। যখন মানুষের প্রয়োজন হয়েছে পাশে দাঁড়িয়েছেন বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। আসছে পুজো, বাজছে ঢাক, করোনা শুট নিপাত যাক। ঝলমলে শহর আর তার সঙ্গে শহর জুড়ে পুজোর হোর্ডিং মনে করিয়ে দেয় উমা আসছে। তাই এবার প্রস্তুতি সর্বত্র। পুজোর হোর্ডিং এবং ব্যানারের জন্য যোগাযোগ করুন 9830515600 এই নাম্বারে। আরও একবার বলি 9830515600 এই নাম্বারে। পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। সুন্দর মুখের জয় সব সময়। নিজেকে সুন্দর করে তুলতে সবার পছন্দের এবং নির্ভরযোগ্য একটাই নাম, লা বেলিজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, ডোভাল লেন, গড়িয়াহাট, কলকাতা। চুলের সমস্যা বা ত্বকের সমস্যা, লা বেলিজা আপনার চুল বা ত্বকের সমস্যার সমাধান করে দেয়। অগণিত উপকারী মহিলাদের একমাত্র তাদের পছন্দ একটাই নাম, লা বেলিজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন। অগণিত উপকারী মহিলারা একমাত্র এখানেই তার পছন্দের রূপ পরিচর্যা পেয়ে থাকেন। আপনিও দেরি না করে এখনই যোগাযোগ করুন। একটাই নাম, লা বেলিজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, ডোভাল লেন, গড়িয়াহাট, কলকাতা। ফিরে এলাম বিরতির পর, আসবো পরবর্তী খবরে। কোচবিহার জেলার অন্তর্গত তুফানগঞ্জ মহকুমা তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গোটা এলাকা। তুফানগঞ্জ এলাকার বিজেপির সভা এবং তৃণমূলের ধর্ণা কর্মসূচি ছিল আজ। এই কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে উভয় পক্ষের। আর এই ঘটনার খবর করতে গিয়ে আক্রান্ত নিগৃহীত 3 সাংবাদিক। এরপর সাংবাদিকরা তুফানগঞ্জ থানার সামনে বিক্ষোভে বসেন। সাংবাদিকদের সঙ্গে পুলিশ আধিকারিকরা দফায় দফায় আলোচনা করেন এবং দুষ্কৃতীদের আজকের মধ্যেই গ্রেপ্তার করবে বলে পুলিশ সূত্রে জানানো হয়। কুচবিহারের তুফানগঞ্জে এসে সাংবাদিক সম্মেলন করলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ জন বার্লা। এদিন তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়ে একাধিক বিষয়কে সামনে রেখে ক্ষোভ উগরে দেন তিনি। আমাকে ঘেরাবন্দি করে রাখছে, তাই জন্য আমি তখন আসতে পারলাম না। আর এইখানে অনেক সন্ত্রাস হয়েছে। আমাদের কার্যকর্তা বাড়িঘর ছাড়া আছে, ওদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, অনেকরা জেলে আছে, অনেকরা কেস খেয়েছে। তার পাশে দাঁড়ানোর জন্য আমি এসেছি। আর যে এত ভালোবাসেছে আমাদের কার্যকর্তারা এখানে, তার জন্য বিপুল ভোটে আমি জয় করেছি। যে বিপদের সময় ওদের পাশে দাঁড়ানোর জন্য আমি এসেছি। মাঝখানে অনেক আগে আসার উচিত ছিল, কিন্তু পুলিশ প্রশাসন আমাকে আসতে দিল। তার কিছুদিন আগে 2-3 সপ্তাহ আগে আমি এখানে আসতে চাচ্ছিলাম। এখানে একটা প্রোগ্রাম ছিল তুফানগঞ্জে, তখন এখানে জেলা নেতৃত্বরা আমাদেরকে এখানে ডাকা হয়েছে, কিন্তু আমাকে ফালাকাটা অবধি এই কুচবিহার পাশে চা বাগানের পাশে এখানে আমাকে আটকাই দিল, আমাকে আসতে দিল না। তাই জন্য আমি আজকে এসেছি। আমি আমার কার্যকর্তার সাথে দেখা করতে আসছি। আর আগামী 2021-এর জন্য আমরা রণনীতি তৈরি করব। আগামী দিন আমরা বিপুলে ভোটে, যেটা আমি যে পার্সেন্টেজে আমি লোকসভায় জিতেছি তার থেকে বেশি মার্জিনে আমরা জিততে যাচ্ছি তুফানগঞ্জ। তার জন্য আমি কার্যকর্তার সাথে মনোবল বাড়ানোর জন্য আমি এসেছি। আর যে কার্যকর্তা বাড়ি ঘর ছাড়া আছে ওদেরকে বাড়ি পৌঁছানো আমাদের দায়িত্ব।
এখন বিপদে আছে। পুলিশ প্রশাসন যেভাবে ওদের উপরে টর্চারিং করছে, অনেক দুঃখকর কথা। এই পাশে পুলিশের মাঝখানে মিডিয়েটর কাজ করে, কিন্তু মিডিয়েটর ভাবে কাজ করছে না। পুলিশ পাবলিক যেভাবে কেস উল্টাপাল্টা কেস দিচ্ছে আর জেলে ঢুকাচ্ছে, যেটা আগামী 2021 আমরা ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি কলকাতা। স্যান্ডালউড ড্রাগ র্যাকেটের মামলায় সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা বেঙ্গালুরু ইন্দিরনগর অভিনেত্রী সঞ্জনা গালরানের বাড়িতে অভিযান চালায়। একটি মহিলা পুলিশ ইন্সপেক্টর সহ মোট 8 জন পুলিশ অফিসার 8ই সেপ্টেম্বর মঙ্গলবার সঞ্জনার বাড়িতে পৌঁছায়। মঙ্গলবার পুলিশ সঞ্জনাকে গ্রেপ্তার করে। এখনও পর্যন্ত এই মামলায় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিনেত্রী রাগিনীকে এনডিপিএস আইনে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এখনও অবধি আরটিও অফিসার রবিশঙ্কর, ইন্টেরিয়ার ডিজাইনার রাহুল, অভিনেত্রী রাগিনী এবং পার্টি হোস্ট বীরেনকে এখনও অবধি গ্রেপ্তার করেছে। CCB of Bangalore City Police was developing some leads for last 1 month, and as a part of that exercise, last month we recovered around 204 kg of ganja, and during this exercise it was revealed that one government official was participating in parties, and he was also all these parties were high-end parties, and they were consuming liquor, or not only liquor but also certain drugs. So when this lead was developed, it was found that this particular person was working as clerk in Road Transport Office, RTU Jayanagar, and once this person was secured and analysis of his mobile phone was made, it was found that he has been active in party circle, and he was known for taking drugs, and he was also maintaining relationship with one film actress. And after that, when he was examined in detail, it was revealed that there were many people. He revealed names of many people, and some of them were organizing parties, some of them were helping them in getting drugs also. So based on that, a case has been taken up in Cottonpet Police Station of Bangalore City Police, and investigation has been taken up by CCB, and he has been arrested in the case. ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি কলকাতা। চাকরির দাবি নিয়ে পুলিশ সুপারের সাথে দেখা করলেন KLO সংগঠনের সদস্যরা। এদিন মালদা জেলার হাবিবপুর, গাজল এবং বামনগোলা ব্লকের 42 জন যুবক পুলিশ সুপারের সাথে দেখা করতে আসেন। সংগঠনের পক্ষ থেকে উত্তম রাজবংশী জানান, অস্ত্র ছেড়ে মূল স্রোতে ফিরে এসেছে তারা। মালদা সফরে মুখ্যমন্ত্রী যখন আসেন তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল চাকরি দেওয়া হবে, সেই মতো তারা আজ চাকরির দাবি নিয়ে পুলিশ সুপারের সাথে দেখা করতে এসেছেন। আমরা এসেছি এসপি সাহেবের সঙ্গে দেখা করতে। এর আগে যখন মমতা ব্যানার্জি আমাদের মালদা সফরে এসেছিলেন, তখন আমাদের সমস্ত KLO সংগঠনের ছেলেদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, চাকরির আশ্বাস দিয়েছিলেন আর কি। সেই সময় অর্ডারও করে গেছিলেন, কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও আজকেও আমরা বেকার হয়ে আছি। সেটাই আমরা এসপি সাহেবের সঙ্গে জানতে এসেছি। কতজন আছেন আপনারা? আমরা মোটামুটি জমা দিয়েছি, 42 জন জমা দিয়েছি। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি কলকাতা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার মূল অভিযুক্ত তার বান্ধবী রিয়া চক্রবর্তীকে গত 3 দিন পর জেরা করা হয়। মঙ্গলবার শুরু হয় অভিনেত্রীর গ্রেপ্তার প্রক্রিয়া। ইতিমধ্যে মেমো তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, রিয়া চক্রবর্তী ইতিমধ্যে স্বীকার করেছে যে তিনি গাঁজা ও অন্যান্য ড্রাগস নিয়েছেন। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি কলকাতা। মঙ্গলবার মারা গেলেন তেলুগু অভিনেতা জয়প্রকাশ রেড্ডি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। জয়প্রকাশ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যু নিয়ে তেলুগু ইন্ডাস্ট্রিতে শোকের এক ছায়া নেমে এসেছে। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জয়প্রসাদ রেড্ডিকে শ্রদ্ধা জানান। চন্দ্রবাবু লিখেছেন, জয়প্রকাশ রেড্ডির মৃত্যুতে তেলুগু সিনেমা ও থিয়েটার একজন অভিজ্ঞ অভিনেতাকে হারালো। কয়েক দশক ধরে তার বহুমুখী অভিনয় আমাদের অনেক স্মরণীয় সিনেমাটিকে মুহূর্ত দিয়েছে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি কলকাতা। কঙ্কনা রানাওয়াত এবং শিবসেনার মধ্যে গত কয়েকদিন ধরে মৌখিক যুদ্ধ চলছে। কঙ্কনা মুম্বাই পুলিশ এবং শিবসেনাকে কটাক্ষ করে মুম্বাইয়ের তুলনা পিওকের সাথে করেছিল। এই বিতর্কের মধ্যেই কঙ্কনা ঘোষণা করেছে যে তিনি 9 সেপ্টেম্বর মুম্বাইয়ে আসবেন। এদিকে সূত্রের খবর অনুযায়ী করোনা নেগেটিভ হলে তবেই হিমাচল সরকার কঙ্কনাকে মুম্বাইয়ে আসার অনুমতি দেবে। অন্যদিকে
মুম্বাইতে আসলে কঙ্কনাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে বলে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা। সর্বদা মানুষের সাথে মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ রাজ্যে মানবিক মা মাটি মানুষের সরকার। সেই মানবিক সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলায় কালিয়াগঞ্জ শহরের মানুষের সেবায় বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দেওয়ার কাজ শুরু করল কালিয়াগঞ্জ পৌরসভা। করোনা আবহে মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে পৌরসভার 17টি ওয়ার্ডের জন্য চালু হলো বিনামূল্যে অক্সিজেন পরিষেবা। কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসকের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছে পৌরবাসী। করোনা আবহে বহু মানুষ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে, কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পরিষেবা দেওয়া সম্ভব হয়ে উঠছে না। সামান্য একটু অক্সিজেনের অভাবে অনেক প্রিয়জনকে হারাতে হয়েছে কালিয়াগঞ্জ শহরবাসীকে। কিছু স্বেচ্ছাসেবী সংস্থা অক্সিজেন পরিষেবা দিলেও তা ছিল একেবারেই অপ্রতিকূল। এবার সেই অক্সিজেন পরিষেবা স্বাভাবিক করতে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু করলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল। কালিয়াগঞ্জ পৌরসভার পুর প্রশাসক কার্তিক চন্দ্র পাল জানান, আপাতত 10টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে পৌরসভার 17টি ওয়ার্ডে এই পরিষেবা চালু করা হলো। পরবর্তীতে আরও অক্সিজেন সিলিন্ডার এনে সবকটি ওয়ার্ডে মানুষের সেবায় নিয়োজিত করা হবে। কালিয়াগঞ্জ পৌরসভার এই মহতি উদ্যোগে খুশি কালিয়াগঞ্জ পৌরসভা এলাকাবাসীরা। কালিয়াগঞ্জ মানুষের একটা খুব বড় সমস্যা, যেটা একটা দৈনন্দিন সমস্যা, প্রায়ই আমাদের প্রবলেমে পড়তে হয়, সেটা হচ্ছে কালিয়াগঞ্জে প্রচুর পরিমাণ অক্সিজেন সিলিন্ডারের অভাব রয়েছে। বেশিরভাগ মাঝে মধ্যে মনে হয় বাড়িতে শ্বাসকষ্টজনিত প্রতিটা বাড়ির বেশিরভাগ বয়োজ্যেষ্ঠ মানুষ কম বেশি এই অসুখে ভোগে। সেই জন্য অক্সিজেন সিলিন্ডারের একটা বিরাট অভাব রয়ে গেছে আমাদের কালিয়াগঞ্জ শহরে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা একটা দুটো করে রয়েছে এবং সেটা পর্যাপ্ত নয়, কারণ আমরা প্রায়ই দেখি অক্সিজেন সিলিন্ডারের জন্য বিভিন্ন ফোন আসে। তাই কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে একটা মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। কালিয়াগঞ্জ শহরে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে আমরা অক্সিজেন পরিষেবা চালু করব। বিশেষ করে শ্বাসকষ্টজনিত যাদের পেশেন্ট রয়েছে তাদের বাড়িতে যদি কোনো সময় অক্সিজেন সিলিন্ডারের দরকার পড়ে, আমরা কালিয়াগঞ্জ পৌরসভার তরফ থেকে সেটা আমরা বিনামূল্যেই তাদেরকে যখন প্রয়োজন তখন দেব, প্রয়োজন ফুরিয়ে গেলে তারা আবার ফেরত দিয়ে যাবেন। এইভাবে আমরা এই পরিষেবাটা দিতে চলেছি। অলরেডি আমাদের অক্সিজেন সিলিন্ডার সহ সব কিছু চলে এসছে। খুব তাড়াতাড়ি দ্রুত আমরা এই পরিষেবা চালু করব এবং এর জন্য আমরা দুটো বিশেষ নাম্বার দিয়ে দেব। সেই নাম্বারে ফোন করলেই তার পরিজনরা প্রয়োজনে এসে পৌরসভার থেকে নিয়ে যাবে, আবার দিয়ে যাবে এবং অক্সিজেনের জন্য কোনো রকম কোনো মানুষকে মূল্য দিতে হবে না। আমি প্রথমেই কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক মাননীয় শ্রী কার্তিক চন্দ্র মহাশয়কে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি কালিয়াগঞ্জ একজন সাধারণ নাগরিক হিসেবে। আমি এই পরিষেবাটা চালু হওয়ার জন্যে আজকে যে সাধারণ মানুষরা রাত্রে এবং দিনে যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন কালিয়াগঞ্জ শহরে, বিশেষ করে কোভিড-19-এর জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পৌর প্রশাসক যে কাজটা করলেন সাধারণ মানুষের জন্য, আমি তাকে আবার আমার তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই যে এতদিন যে কি অবস্থার মধ্যে ছিল কালিয়াগঞ্জবাসীরা, এই যে অক্সিজেনের একটা খুব দরকার কালিয়াগঞ্জে। হ্যাঁ, দেখুন, যারা সামাজিক কাজ করে তাদের কাছে মানুষ আসে, তার একটা নিদর্শন আমি বলতে পারেন। আমার কাছে প্রচুর মানুষ আসেন অক্সিজেন বা অন্য পরিষেবা নেওয়ার জন্যে। যখন আমি তাদেরকে দিতে পারি না, কালিয়াগঞ্জের যেহেতু পরিকাঠামোতে অক্সিজেন ব্যবস্থাটা অনেক কম ছিল, সেই জায়গায় আমার খুব খারাপ লাগতো যে একটা মুমূর্ষু রোগীকে আমরা কেউ এই সার্ভিসটা দিতে পারছি না। কিন্তু আজকে পৌর প্রশাসক যে কাজটা করলেন সেটা সাধারণ মানুষের জন্য যে কত উপকার হলো, আমি অন্তত আমার ভাষায় এটাকে বোঝাতে পারবো না। আমি আবার বলছি যে পৌর প্রশাসক যে কাজটা করেছেন এবং সাধারণ মানুষের জন্য বিনামূল্যে যে সার্ভিসটা আজকের থেকে চালু হচ্ছে, এর জন্য আমি ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। উত্তর দিনাজপুর থেকে গৌতম পালের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। সময় এখন একটা বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বেঙ্গল গ্রুপ 40 বছর ধরে মানুষের সেবায়। আমরা পাহারা দিই আপনার বাড়ি, অফিস, ফ্যাক্টরি। আমাদের কাছে পাবেন সিকিউরিটি গার্ড, সুপারভাইজার, হাউসকিপিং, ফিমেল গার্ড, ক্লার্ক, পিয়ন, নিরাপত্তারক্ষী, কেয়ারটেকার, ড্রাইভার, গার্ডেনার, গানম্যান। নিজের এবং প্রিয়জনের নিরাপত্তা নিশ্চিত করতে ফোন করুন 0332649796 অথবা 7044033346 এই নম্বরে।
one of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. ভালো থাকুন, ভালো রাখুন। আপনার শরীরের পরিচর্যায় আসতে চলেছে ভালো থাকুন, ভালো রাখুন লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলো, গড়িয়াহাট ডোভল লেনে। ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজার কর্ণধার মুনমুনগঞ্জ চৌধুরী এমনটাই মনে করেন, তাই এবার আপনাকে ভালো রাখতে ভালো থাকুন, ভালো রাখুন লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলো, গড়িয়াহাট ডোভল লেনে। হেল্পলাইন নম্বর 9831010107। লা বেলেজা, ভালো থাকুন, ভালো রাখুন। ফিরে এলাম বিরতির পর, আসবো পরবর্তী খবরে। রানীগঞ্জ শিশুবাগান মোড় এলাকায় 60 নম্বর জাতীয় সড়কে মঙ্গলবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন সকালে জাতীয় সড়কের মাঝে থাকা একটি পুরনো নালা সরে গিয়ে ঘটে বিপত্তি। ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ প্রশাসক ব্যারিকেড করে জায়গাটিকে ঘিরে দেয়, পাশাপাশি লাগোয়া এলাকায় যানজট মোকাবেলা করে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার সকালে এদিন সকাল থেকেই রানীগঞ্জ শহরে ঢোকার পথে যানজটপূর্ণ রয়েছে। এই ধসের জেরে জাতীয় সড়কের রাস্তার বিস্তীর্ণ অংশ বসে যাওয়ায় আতঙ্ক আরও বেড়ে যায়। ঘটনায় খবর পাওয়ার পরই ঘটনাস্থলে এসে হাজির হন আসানসোল কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত। তিনি জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত রাস্তা সারাইয়ের জন্য বলেন। কিছুদিন আগে সামথিং 1.5-2 মাস আগেও মনে হয় একবার খুব ভালো রকমই গর্ত হয়েছিল, তো ওইটাকে ফিক্স করে কমপ্লিট করা হলো। এবার আবার হঠাৎ করে আজ সকালে দেখছি এরকম অবস্থা। বারবার করে এটি একটা কোনো পার্মানেন্ট সলিউশন বেটারভাবে ওয়ার্ক করা ভালো। কন্টিনিউ 1 বছরের মধ্যে আমার মনে হয় এটা নিয়ে মনে হয় 3rd টাইম হলো। এটা প্রায় 3rd টাইম আমার খুব মনে হচ্ছে। রিপেয়ার করা যায়নি, কারণ ভিতরে রিপেয়ার করা সম্ভব নয়। ওখানে কোথায় কি ক্র্যাক আছে, কোথায় ফাঁক আছে আমরা জানি না। ওইখান থেকেই জলটা এসে এটাকে ড্যামেজ করছে। নতুন কালভার্ট ছাড়া এখানে আর অন্য কোনো অপশান নেই। তো এই যে আমরা দেখছি এই নিয়ে 3 দফায় হলো এই ঘটনা, তো কি ভাবছেন কোনো কিছু? নতুন কালভার্ট করতে হবে। তো কালকেও তো ভারী বৃষ্টি হয়েছে, অল্প একটু বৃষ্টিতে যদি এরকম বারংবার ঘটনা ঘটে। আমাদের তো কালভার্ট এটা পুরনো আছে না, যেটা এক্সিস্টিং যে কালভার্টটা আছে সেটা তো পুরনো কালভার্ট এবং সেটা ড্যামেজ অবস্থায় আছে। সেটা এত নিচে আছে যে ওইখানে এমনি মানুষ অ্যাক্সেস করতে পারবে না। মানে তাহলে আমাদের পুরো রাস্তাটা কেটে দেখতে হবে যে কী ব্যাপার হয়েছে, কিন্তু সেটা তো এখন সম্ভব না। ওই জন্য আমাদেরকে এখন একটা নতুন কালভার্ট এখানে তৈরি করতে হবে। তো এটা তো ব্যস্ততম একটা সড়ক, জাতীয় সড়কের ব্যস্ততম এলাকা, তো কি ভাবছেন কতদিন এটা সমাধান হবে? টেন্ডারিং করতে হবে, টেন্ডার প্রসেসে টাইম লাগে। মোটামুটি 1 মাস তো আপনার টেন্ডার করতে লেগে যাবে, তাও আমরা কাজ মোটামুটি শুরু করে দেবো। টেন্ডারে তো এখন কে কাজ পাবে আগে থেকে জানি না, আর অন্য যে কোনো এজেন্সিকে আমরা লাগাতে পারবো না। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা। করোনা ভাইরাস সংক্রমণ আটকাতে রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছেন, কিন্তু আসানসোল শহরে লকডাউন ভঙ্গ করে সভা করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। সোমবার বিকেলে আসানসোল পৌর নিগমের 25 নম্বর ওয়ার্ডে গুলজার মহল্লায় 300 এলাকাবাসীকে তিরপল বিতরণ করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। লকডাউনের বিধি ভাঙার অপরাধে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পক্ষ থেকে 188 জনকে আটক করেছে।
অথচ লকডাউনের মধ্যে সভা করে লোক জমায়েত করে তিরপল বিতরণ করতে বিতর্কে জড়িয়ে পড়লেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজি নাসিম আনসারি ওরফে নাসো সরাসরি প্রতিবাদ করে জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাস আটকাতে লকডাউন ঘোষণা করে রাজ্যবাসীকে ঘরে থাকার অনুরোধ করেছেন। অথচ রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক নিজে আইন ভাঙলে সাধারণ জনগণ লকডাউন আইন মানবে না। হাজি নাসো জানান, তাকে না জানিয়ে অনুষ্ঠান করা হয়েছে, তিনি জানলে লকডাউনের দিন অনুষ্ঠান করতে দিতেন না। অন্যদিকে বিজেপির ওবিসি সেলের ন্যাশনাল কমিটির সদস্য শঙ্কর চৌধুরী জানান, পশ্চিমবাংলার সরকার লকডাউন ঘোষণা করেছেন এবং রাজ্যের আইনমন্ত্রী নিজেই আইন ভাঙলে এর থেকে দুর্ভাগ্যের পরিস্থিতি কিছুই হতে পারে না। ব্যুরো রিपोर्ट। देखिए, हमारे वार्ड में किए 25 नंबर वार्ड में बहुत से लोग कह रहे हैं लॉकडाउन का तो पूरा पालन हम लोग किया, पूरे लोग यहाँ पालन कर रहे हैं, क्योंकि ये ममता बनर्जी हमारे मुख्यमंत्री जो है हमारे सुप्रीम हैं, उनका बात है, तो उनका बात तो काटने की हम लोगों का हिम्मत नहीं है कि मैं उनका बात काटूं। लेकिन बार बार ये सवाल उठ रहे हैं कि मंत्री साहब ने किया, तो ये मंत्री हमारे कानून मंत्री हैं, वो कुछ जानते होंगे इसलिए उन्होंने किया होगा। आज 500 से 1000 लोगों को वहाँ पे भीड़ मजमा इकट्ठा हुआ BC राय रोड में, हम तो अवाक हैं इस बात से कि भाई ऐसा क्यों। और बार बार ये जो जितने हो रहे हैं मीटिंग हो ये हो डिस्ट्रीब्यूट हो सामान, सिर्फ इस तरफ ही हमारे चेलीनगाल में नहीं होता है, अपर चेलीनगाल में नहीं होता है, अफगार गार्डन में नहीं होता है, उस तरफ ना ऑफिस है इतना जितना यहाँ पे ऑफिस है ना ये है। পুনা পশ্চিমবাংলা সরকারের আহ্বানে আজকে সারা বাংলা লকডাউন করা হয়েছে। আর এই লকডাউন পিরিয়ডে যদি আমাদের আইনমন্ত্রী যদি আইন ভাঙেন, তাহলে এর থেকে দুর্ভাগ্য বিষয় আর কিচ্ছু হতে পারে না। আজকে ওখানে তিরপল বিলি করা এবং তার সাথে সাথে 200-500 লোককে জমায়েত করা, এটা খুব আইনের খিলাফ কাজ হয়েছে। সুতরাং আমরা উনাকে জানাবো কি ভবিষ্যতে আইন যদি উনি ভাঙেন তাহলে আম পাবলিকের ক্ষেত্রে কি হবে সেটা আমরা চিন্তা করতে পারছি না। 24 আওয়ার্স টিভি কলকাতা। আজ সল্টলেকে দত্তাবাদী বিজেপি নেতা সায়ন্তন বসু চাপে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সায়ন্তন বসু বলেন, কিসের প্রতিবাদ, কারা করছে প্রতিবাদ? মারছে তৃণমূল, ডাকাতি ও খুন করছে সেই তৃণমূলই। সন্ত্রাস করে চলেছে পশ্চিম বাংলায়, চুরি করছে তৃণমূল, নিজেদের পার্টি অফিস বিক্রি করে দিচ্ছে তৃণমূল। সরকারি জমির, তবে কিসের প্রতিবাদ, কাদের বিরুদ্ধে প্রতিবাদ হবে? হাস্যকর ব্যাপার এটা। ওটার কোনো গুরুত্বই নেই, কে কোথায় অবস্থান করলো, কি করলো, মাঠে ময়দানে বসে থাকলে বসেই থাকতে পারে। কিসের প্রতিবাদ, কারা প্রতিবাদ করছে? মারছে তৃণমূল, ডাকাতি করছে তৃণমূল, খুন করছে তৃণমূল, অত্যাচার করছে তৃণমূল, সন্ত্রাস করছে তৃণমূল, আমফানের টাকা লুট করছে তৃণমূল, গরু পাচার করছে তৃণমূল, চুরি করছে তৃণমূল, নিজেদের পার্টি অফিসও বিক্রি করছে তৃণমূল সরকারি জমির। প্রতিবাদ কিসের প্রতিবাদ, কাদের বিরুদ্ধে প্রতিবাদ? হাস্যকর ব্যাপার। দেখুন, মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রথম থেকেই সোশ্যাল ডিস্টেন্স ভাঙা হয়েছে। আপনার মনে আছে উনি হাসপাতালে দৌড়ে বেড়াতেন IAS আর IPS অফিসারদের নিয়ে। IPS অফিসাররা ঘাড়ের ওপরে দাঁড়াতো, IAS অফিসাররা মাথার উপরে দাঁড়াতো, আর লাল লাল ইট দিয়ে সাদা সাদা গোল গোল দাগ করতেন পিসি সরকারের মতো। তার জন্য উনি শুরু করেছেন, সবাই ভাঙবে, কে মানবে? সল্টলেক থেকে শাকিল মুস্তাকের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। একগুচ্ছ দাবি নিয়ে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন দিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন। নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন সমিতির সদস্যরা। পরে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের হাতে ডেপুটেশন কপি তুলে দিলেন সমিতির সদস্যরা। সমিতির সম্পাদক অরুণ প্রসাদ জানান, বর্ধিত হারে পেনশন সহ একগুচ্ছ দাবিতে আজ বিদ্যালয় পরিদর্শকের হাতে ডেপুটেশন কপি তুলে দেওয়া হয়েছে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি মালদা জেলা শাখার পক্ষ থেকে আমরা মাননীয় মালদা জেলার বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকে আমাদের পেশাগত এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দিয়েছি। এই ডেপুটেশনে মূলত আমরা দাবি করেছি যারা অবসর নিয়েছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা বর্ধিত হারে পেনশন পাচ্ছেন না, প্রায় 9 মাস হয়ে গেল তারা এখনও পাননি। তাদের পেনশনের ক্ষেত্রে অনেক জটিলতা আছে, সরকারি জটিলতা এবং কিছু আপডেট চিন্তাভাবনার একটা অসুবিধা দেখা দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের ছাত্রছাত্রী প্রায় 6 মাস বিদ্যালয় বন্ধ, পড়াশোনা বন্ধ।
সেই সময় ছাত্রছাত্রীদের যে মূল্যায়নগুলো কিভাবে হবে, তিনটে মূল্যায়ন, প্রথম পর্যায়ক্রমিক, দ্বিতীয় পর্যায়ক্রমিক এবং তৃতীয় পর্যায়ক্রমিক। সেশন শেষ হতে চললো, কবে থেকে কি হবে, শিক্ষা শুরু হবে সেটা কিচ্ছু বোঝা যাচ্ছে না। এর জন্য আমরা দাবি করেছি যে এই করোনার আবহে শিক্ষাবর্ষকে পিছিয়ে দিতে হবে। আমরা ফেব্রুয়ারি অবধি বর্তমান শিক্ষাবর্ষকে পিছিয়ে নিয়ে যেতে বলছি এবং তারপর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কতগুলো দাবি আপনাদের? আমাদের দাবি অসংখ্য দাবি আছে। আজকে প্রায় আপনার 40 দাবি আছে, তার ভাগ আছে, একটা পেনশন সংক্রান্ত আছে, শিক্ষা সংক্রান্ত আছে, আমাদের পেশাগত সমস্যা আছে, বিদ্যালয় পরিচালন সংক্রান্ত সমস্যা আছে। আমরা ডিআই সাহেবকে ডেপুটেশন দিয়েছি, সরকারের কাছে আমরা আমাদের দাবি বলেছি। সরকার যদি যথাযথভাবে না বিবেচনা করেন তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাব। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা। এখনকার মতো নিউজ নাও এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।